হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কয়েকদিন ধরেই জেনারেল সায়েন্সের ক্লাস করাচ্ছি। তো এটা আজকে আমাদের জেনারেল সায়েন্সের 5 নম্বর ক্লাস। এছাড়া আমরা এনটিপিসির যে জিকে ক্লাসগুলো করেছি, সেই জিকে ক্লাসগুলো যারা দেখোনি সেগুলো দেখবে। প্লাস এই সায়েন্সের যে ক্লাসগুলো করাচ্ছি, জেনারেল সায়েন্স মানে সাধারণ বিজ্ঞানের যে ক্লাসগুলো করেছি, সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো। খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ। যেমন আজকে আমরা কোন চ্যাপ্টার আলোচনা করব না, আজকে হচ্ছে ধাতু ও অধাতু। ধাতু ও অধাতু এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু 70-এর বেশি কিন্তু কোশ্চেন রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, প্লাস ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন রয়েছে এবছরের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেই সকল ইম্পর্টেন্ট কোশ্চেনও এর মধ্যে অ্যাড করা রয়েছে। টোটাল 70-এর প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে। এছাড়া তোমরা যারা জিডির এক্সাম দেবে, অবশ্যই তোমাদের জন্যও কিন্তু আমরা ক্লাস করিয়েছি। জিডির ক্লাস চলছে, সেই ক্লাসটা অনেকগুলো ক্লাস করেছি। জিডির ইতিমধ্যে 15খানা 2024-এর ক্লাস হয়ে গেছে। এছাড়া 2022 সালের যে কোশ্চেনগুলো, সেগুলোও কিন্তু আলোচনা হয়েছে। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশানে পাবে, সেই থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। সোডিয়াম ধাতু কিসে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কিসে সংরক্ষণ করে রাখা হয়? এমনি খোলা বাতাসে কিন্তু রাখা যায় না, কারণ ওটা থাকলেই কিন্তু সামান্য অক্সিজেনের জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই কিন্তু ওটা আগুন জ্বলে যায়, তাই কি না? এই জন্য সোডিয়ামকে কী করা হয়? কেরোসিনে সংরক্ষণ করে রাখা হয়। তোমরা যদি তোমাদের বায়োলজি ল্যাব, কেমিস্ট্রি ল্যাবে কিন্তু অবশ্যই এগুলো দেখে থাকবে। কেমিস্ট্রি ল্যাবে দেখবে যে সোডিয়াম কিন্তু কেরোসিনের মধ্যেই সংরক্ষণ করে রাখা হয়। 2 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন ধাতু ছুরি দিয়ে কাটা হয়? তো ছুরি দিয়ে কাটা হয় কিন্তু এই সোডিয়াম কিন্তু একদম নরম ধাতু, যাকে কিন্তু ছুরি দিয়ে কাটা হয়। তারপরে 3 নম্বর, কার্বনের কোন অ্যালোট্রপ জিওডেসিক গ্লোব আকারে থাকে? এটা দেখো আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। কার্বনের কোন অ্যালোট্রপ জিওডেসিক গ্লোব আকারে থাকে? তো এটা সঠিক অ্যান্সার হবে ফ্লুরিন হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বর দেখো, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিকটাকে খুঁজতে হবে। দুটো বিবৃতি দেওয়া রয়েছে। ব্রেকিং সোডার রাসায়নিক সংকেত NaHCO3। ব্রেকিং সোডা যার রাসায়নিক সংকেত NaHCO3, বলো এটা ঠিক না ভুল? তো এটা অবশ্যই ঠিক। এটি সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। এটা ঠিক না ভুল? না, এটাও ঠিক। তাহলে অর্থাৎ উভয় বিবৃতি এখানে কিন্তু সত্য। দুটো বিবৃতি যে রয়েছে, দুটো বিবৃতি এখানে সত্য রয়েছে। তারপরে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড ড্যাশের জন্য ব্যবহার করা হয় না। এটা এসছে এসএসসি জিডি 2019-এ এসেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ড্যাশের জন্য ব্যবহার করা হয় না। আচার সংরক্ষণে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না। তাহলে কিসে ব্যবহার করা হয়? সাবান তৈরিতে ব্যবহার করা হয়, সংবাদপত্র তৈরিতে, ডিগ্রেসিং ধাতু। এছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, যার সংকেতটা মনে রাখো NaOH, বা কস্টিক সোডা নামে পরিচিত এই সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি একটি উচ্চ বেস ক্ষার। এটি মন্ড ও কাগজের কাপড়, পানীয় জল, সাবান, ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। নিচের কোন যৌগ তৈরিতে ওয়াশিং সোডার ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা কোন যৌগ তৈরি করতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, বোরাক্স। এই কোশ্চেনটা এসেছিলো আরআরবি গ্রুপ ডি 2022, গ্রুপ ডি 2022-এ এসেছিলো কিন্তু এই কোশ্চেনটা। এই সোডিয়াম কার্বনেট, যেটা ওয়াশিং সোডা, যেটা গ্লাস, সাবান, কাগজ এই সকল শিল্পেও কিন্তু ব্যবহার করা হয়, এটাও মনে রাখবে। তারপরে দেখো, এটা এসছে, এটাও কিন্তু গ্রুপ ডি 2022-এ এসছে। ব্রেকিং সোডা গরম করলে যৌগ এক্স উৎপন্ন হয়। এক্সের পুনঃস্ফটিকরণ যৌগ ওয়াই দেয়। যথাক্রমে এক্স এবং ওয়াই যৌগগুলি নির্বাচন করুন। তাহলে এক্স ওয়াই কী? বলো, বেকিং সোডাকে গরম করা হলো, গরম করলে সোডিয়াম কার্বনেট এবং কাপড় কাঁচা সোডা। নিচের কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত? এটা এসেছিল গ্রুপ ডি 2018-তে। অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যে অ্যান্টাসিড খাই অ্যাসিড হলে, সেই অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।
সোডিয়ামের কোন যৌগটি স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয়? স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে, এটা এসছে দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 এসছে। এটা সঠিক অ্যান্সার হইবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। জলে স্থায়ী ক্ষরতা দূর করতে নিম্নলিখিত পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহার করা যেতে পারে? কোন পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে? না হচ্ছে আয়ন বিনিময়। আয়ন বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা যারা এখনও ক্লাসটাকে যারা লাইক করোনি, দেরি না করে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। দেরি করছো কেন? যদি ভালো লেগে থাকে তোমাদের জন্যই কিন্তু এইভাবে বেছে বেছে আমরা কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসি। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করেছি। তোমরা যারা আগে ক্লাসগুলো দেখেছো তোমরা জানবে যে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করেছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে খুঁজে প্লাস তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে থাকি। তো একই রকমভাবে আজকেও কিন্তু রয়েছে 70-এর বেশি কোশ্চেন রয়েছে, মানে তাহলে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বৈশিষ্ট্য কার্বন দ্বারা প্রদর্শিত বা দেখানো হয় না? কোন বৈশিষ্ট্য? না, সেটা হচ্ছে ধাতব চরিত্র। ধাতব চরিত্র কার্বন দ্বারা প্রদর্শিত করা যায় না। কার্বন একটি রাসায়নিক উপাদান যা অধাতু এবং পর্যায় সারণীর গ্রুপ 14 অন্তর্গত। 12 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ টুথপেস্টের উপাদানগুলির মধ্যে একটি নয়। এনটিপিসি 2016-তে এসেছিলো এটা। টুথপেস্টের যে উপাদানগুলো তাদের মধ্যে একটা নয় বলেছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা কিন্তু টুথপেস্টে থাকে না সোডিয়াম কার্বনেট। বাকি ফ্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো কিন্তু টুথপেস্টের মধ্যে থাকে। তারপরে দেখো, নাইট্রিয়াম হলো ড্যাশের ল্যাটিন নাম। নাইট্রিয়াম এটা হচ্ছে কিসের ল্যাটিন নাম? এটা দেখো আরআরবি জেই 2019 এসছে। সোডিয়ামের ল্যাটিন নাম নাইট্রিয়াম। কোনটি প্রকৃতিতে স্বাধীন মৌল হিসেবে পাওয়া যায়? গ্রুপ ডি 2018-তে এসছে। প্রকৃতিতে স্বাধীন মৌল হিসেবে পাওয়া যায় সেটা হচ্ছে এজি। রূপো প্রকৃতিতে একটা মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর বাকি দেখো যেগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর মধ্যে ধাতুগুলির মধ্যে তাদের মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরাও কিন্তু এই রূপোর মতো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। নিচের কোন ধাতু ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? এমটিএস 2022 এসেছিল। কোন ধাতু ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই যে ধাতুগুলো ঠান্ডা জলের সাথে তীব্রভাবে প্রতিক্রিয়া করে। নিচের কোনটি ক্ষারীয় ধাতু নয়? পর্যায় সারণীর 1 নম্বরের অন্তর্গতও নয়। ক্ষারীয় ধাতু নয়, তার মানে 1 নম্বরের অন্তর্গত নয়। এটাই ছিল এমটিএস 2022-এ। এটার সঠিক অ্যান্সার কী হবে? না, এটার সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। পর্যায় সারণীর 1 নম্বরে রয়েছে কে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। এই 6টা রাসায়নিক মৌলকে ক্ষারীয় ধাতু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নিম্নলিখিত কোন যৌগের মধ্যে কেলাস জল নেই? কেলাস জল এটা গ্রুপ ডি 2018-তে এসেছিল। কেলাস জল নেই কার? সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার মধ্যে কেলাস জল নেই। একমাত্র অধাতু যা ধনাত্মক আয়ন তৈরি করে তা হলো কি? অধাতু ধনাত্মক আয়ন তৈরি করে সেটা হচ্ছে হাইড্রোজেন। একজন দুধওয়ালা তাজা দুধে স্বল্প পরিমাণে বেকিং সোডা কেন মেশায়? গ্রুপ ডি 2018-তে এসছে। বেকিং সোডা দুধে বেকিং সোডাটা কেন মেশায়? কেননা দুধের অম্লতা রোধ করতে। দুধের অম্লতাটা রোধ করতে। ধাতু পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নিচের কোন গ্যাস পাওয়া যায়? আরআরবি জেইসি 2019 এসেছিল। ধাতু পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নিচের কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তারপরে চলে যাও 21 নম্বরে। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও, তোমাদের জন্যই তো নিয়ে আসা ক্লাসগুলো না। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও। স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করো বা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে চলে যাও, ওইখানে জয়েন করে যাও। জয়েন করলে ওখানে কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো পাবে ওখানে, ঠিক আছে? যে উপাদানগুলো ধাতু বা অধাতু উভয়ের বৈশিষ্ট্য দেখায় তাদেরকে কি বলা হয়? ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য রয়েছে
সেগুলোকে বলা হয় ধাতু কল্প। নিচের কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? ঘরের তাপমাত্রায় তরল। অধাতু জিজ্ঞেস করি, ধাতু বললে কিন্তু সহজে তোমরা বলে দিতে পারবে। ওই কোশ্চেনটাও রেখেছি আমি। অধাতু হচ্ছে ব্রোমিন। ব্রোমিন ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এই যে এগুলো যেগুলো রয়েছে আর কি অপশান অনুযায়ী। নিচের কোন বিবৃতিটি সঠিক? ধাতুর অক্সাইড সাধারণত ক্ষারীয়, অধাতুর অক্সাইড সাধারণত আম্লিক। ক্ষারীয়, আম্লিক ঠিক রয়েছে। অধাতু সাধারণত ইলেকট্রোপজিটিভ হয়। ইলেকট্রোপজিটিভ হয় অধাতু? না, এখানে শুধু 1 আর 2 এই দুটো অপশানই ঠিক রয়েছে। আধুনিক পর্যায় সারণীর বাম পাশে অবস্থিত একমাত্র অধাতু কোনটি? আধুনিক পর্যায় সারণীর একদম বাম পাশে অবস্থিত একমাত্র অধাতু, এটা এসেছিল গ্রুপ ডি 2018-তে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হয়ে যাবে সঠিক আনসার। নিচের কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? বলেছি এই কোশ্চেনটা রেখেছি, তো সেটা হচ্ছে পারদ, তাই তো? পারদ একটি তরল ধাতু। ধাতুগুলি শব্দ উৎপন্ন করে, তাদের বলা হয় ড্যাশ। এটা আরবি স্টাফ নার্স 2019-এ এসছে। ধাতুগুলি শব্দ উৎপন্ন করে, তাই তো? তো তাদেরকে বলা হয় কি? সোনোরস। সোনোরস বলা হয়। কোন ধাতুকে আগে উলফ্রাম বলা হতো? কোন ধাতুকে? কোন ধাতুকে আগে উলফ্রাম বলা হতো? এটা এসএসসি এমটিএস 2019-এ এসছে। আগে উলফ্রাম বলা হতো, উলফ্রাম। টাংস্টেন। টাংস্টেনকে আগে বলা হতো উলফ্রাম বলা হতো। নিচের কোনটি ধাতু? সালফার, আয়োডিন, লোহা, কার্বন, এদের মধ্যে কোনটা ধাতু? এদের মধ্যে অপশান নাম্বার যেটা 3-এ রয়েছে লোহা। লোহা একটি ধাতু। জিঙ্কের তড়িৎ পরিশোধনের সময় এটি কি? জিঙ্কের তড়িৎ পরিশোধনের সময় এটি ক্যাথোডে জমা হয়, ক্যাথোড। এটা এসেছিল দেখো আরআরবি যেই 2019-এ এসেছিল। সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটি? সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটা? না, সেটা হচ্ছে কাঁসা। কাঁসা হয়ে যাবে সঠিক আনসার। রেল লাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? রেল লাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? ইস্পাত। ইস্পাত ব্যবহার করা হয়। কোন ধাতুর আকরিকের তাপ জারণে মুক্ত ধাতু পাওয়া যায়? কপার। কপার হয়ে যাবে সঠিক আনসার। নিম্নের কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতু কোনটা? তামা। তামা একটি মুদ্রা ধাতু। তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু বা মৌল, তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু সেটা হচ্ছে তামা। তামা সব থেকে বেশি তাপ কিন্তু পরিবহন করতে পারে। তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু। তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু সেটা হচ্ছে গ্রাফাইট। তাপ ও তড়িতের সুপরিবাহী। তারপরে চলে যাও 36 নম্বরে। 36 নম্বরে কী রয়েছে দেখো, লেড অক্সাইড। লেড অক্সাইড অর্থাৎ পিবিও ও কার্বনের বিক্রিয়ায় তৈরি হয়। লেড অক্সাইড এবং কার্বনের বিক্রিয়ায় কী তৈরি হয়? না হচ্ছে লেড তৈরি হয়, লেড। নতুন তামার জিনিসপত্র কিছুদিন রেখে দিলে কোন বর্ণ ধারণ করে? নতুন তামার জিনিস যদি কিছুদিন রেখে দেওয়া হয় সেগুলো কিন্তু বাদামি বর্ণ ধারণ করে। নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায়? প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায় সেগুলো কোনগুলো? না সেটা হচ্ছে রূপা। রূপা হয়ে যাবে সঠিক আনসার। কোন খনিজটি আকরিক নয়? কোন খনিজটি আকরিক নয়? সেটা হচ্ছে আয়রন পাইরাটিস। আয়রন পাইরাটিস যেটা কিন্তু আকরিক নয়। নিচের কোনটি জিঙ্কের আকরিক? জিঙ্কের আকরিক কোনটা? না সেটা হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন একটি জিঙ্কের আকরিক। নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়? সবচেয়ে বেশি সক্রিয় ধাতু সেটা কোনটা? না সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম। পাথর বা শিলা সৃষ্টি করে কোনটি? পাথর বা শিলা সৃষ্টি করে কোনটা? না হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। রাবার ভালকানাইজিং করতে ব্যবহৃত হয়। রাবার ভালকানাইজিং করতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? না হচ্ছে সালফার। সালফার ব্যবহার করা হয়। থোরিয়াম। থোরিয়ামের আকরিক কোনটি? থোরিয়ামের আকরিক হচ্ছে মোনাজাইট। মোনাজাইট। দস্তার আকরিক বলো।
10 দ্বারা করে কি হবে? না 10 দ্বারা করি হবে ক্যালামাইট। ক্যালামাইট। লেড অক্সাইড। লেড অক্সাইডের বর্ণ কি রূপ? লেড অক্সাইডের বর্ণ হচ্ছে হলুদ। ঝিনুক। ঝিনুক শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয়। ঝিনুক শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয় চুনা পাথরে। কিসে পরিণত হয়? চুনা পাথরে পরিণত হয়। অ্যামালগামের একটি উপাদান। অ্যামালগামের একটি উপাদান কি? না সেটা হচ্ছে পারদ। পারদ হবে সঠিক অ্যান্সার। জার্মান সিলভারের থাকে না। জার্মান সিলভারে থাকে না কোনটা? না সেটা হচ্ছে স্টিল। বাকি তামা, দস্তা, নিকেল এগুলো জার্মান সিলভারের মধ্যে পড়ে। উড়োজাহাজ। উড়োজাহাজের বডি তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? উড়োজাহাজের বডি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। পিতল তৈরিতে ব্যবহৃত হয়। পিতল। পিতল তৈরিতে ব্যবহৃত হয় কপার ও জিঙ্ক। কপার ও জিঙ্কের মিশ্রণে পিতল তৈরি হয়। হেমাটাইট কোন ধাতুর আকরিক? না হেমাটাইট হচ্ছে লোহা। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। মানুষ দ্বারা নিষ্কাশিত সর্বপ্রথম ধাতু কোনটি? মানুষ দ্বারা নিষ্কাশিত প্রথম ধাতু কোনটি? না সেটা হচ্ছে তামা। টিনের পারদ সংকর ব্যবহার করা হয়। টিনের পারদ সংকর ব্যবহার করা হয় আয়না তৈরিতে। আয়না তৈরিতে। স্টেনলেস স্টিলে নিকেল ব্যবহারের কারণ নিচের কোনটি? স্টেনলেস স্টিল। নিকেল ব্যবহারের কারণ হচ্ছে স্টিলের কাঠিন্য বৃদ্ধি। স্টিলের কাঠিন্য বৃদ্ধি করতে ব্যবহারটা করা হয়। ধাতু সংকর কি? ধাতু সংকর ধাতুর সমসত্ব মিশ্রণ। ধাতু সংকর। ভূত্বক কি? ভূত্বকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি? ভূত্বকে সবচেয়ে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি। বিশুদ্ধতম আয়রন হলো রড আয়রন। রড আয়রন একটা বিশুদ্ধতম আয়রন। কোন ধাতুটিকে আত্মরক্ষার সমর্থ ধাতু বলা হয়? আত্মরক্ষার সমর্থ ধাতু বলা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। স্টিলের উপাদান কোনগুলি? স্টিল। স্টিল তৈরি হয় লোহা এবং কার্বন। লোহা ও কার্বন। 24 ক্যারেট যে স্বর্ণ বলি আমরা, 24 ক্যারেট স্বর্ণ বলতে কি বোঝায়? না হচ্ছে 100% স্বর্ণ। 100% স্বর্ণ। তো 61 হয়ে গেল। এবার চলে যাও 62। স্টেনলেস স্টিলে মরিচা প্রতিরোধ হিসাবে কাজ করে। স্টেনলেস স্টিল মরিচা প্রতিরোধে কাজ করে হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কাজ করে। গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা হচ্ছে সীসার আকরিক। গ্যালভানাইজড আয়রন হলো প্রকৃতপক্ষে জিঙ্ক জেডেন পলিপ্ত আয়রন। সবচেয়ে হালকা ধাতু সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম কিন্তু সবচেয়ে হালকা ধাতু। সবচেয়ে ভারী ধাতু তাহলে কোনটা বলো? সবচেয়ে ভারী ধাতু সেটা হচ্ছে আয়োডিন। সবচেয়ে কঠিন মৌল হীরক। হীরক হচ্ছে সবচেয়ে কঠিন মৌল। সবচেয়ে ভারী ধাতু আয়োডিন না, অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। জলের চেয়ে হালকা ধাতু সোডিয়াম। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম। আর আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো কোনটা? না সেটা হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে। তো এই হচ্ছে মোট আজকে টোটাল 71খানা কোশ্চেন আলোচনা করলাম। 71খানা, একটা চ্যাপ্টার থেকে 71খানা। এর পরবর্তীতে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। যদি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের যেমন পারফরমেন্স দেবে, তোমরা যেমন লাইক কমেন্ট করবে সেভাবেই কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে জিকে ক্লাসগুলো বা এই এনটিপিসি জিকে প্লাস এই সায়েন্সের ক্লাসগুলো নিয়ে আসবো। ঠিক আছে। আগের ক্লাসগুলো তোমাদের মোটামুটি পারফরমেন্স ভালোই দেখেছি, তো তার কারণেই অনেক লাইক এসেছিলো, তার জন্য আবারও ক্লাস দিচ্ছি তোমাদের। তো এইভাবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তার সঙ্গে অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও।
এখানে জয়েন করলে তোমরা কিন্তু ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলো পাবে আমাদের টেলিগ্রামে। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও।